জন্মদিন আসে বারে বারে, মনে করা বারে, এ জীবন নিত্যই নূতন, প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ফুলিঙ্গ কাব্যগ্রন্থ থেকে শুনছিলেন দর্শক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী ছিল গতকাল। কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে জোড়াসাঁকোর বাড়িতে কবির জন্ম ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ। শৈশব থেকেই ঠাকুর পরিবারের উচ্চতর সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধের পারিবারিক পরিবেশে বেড়ে ওঠেন রবীন্দ্রনাথ ঠাকুর। মানুষ, প্রকৃতি, পরিবেশ, জীবন দর্শন সহ বিভিন্ন অনুষঙ্গ তার রচনায় বহুমাত্রিক ব্যঞ্জনায় উদ্ভাসিত হয়েছে। এতগুলো বছর পেরিয়ে গেলেও রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির মন ও মননে সবসময় জাগরুক। সুপ্রিয় সুধী, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আজ আমাদের সাথে এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন অত্যন্ত জনপ্রিয় বরেণ্য অভিনয়শিল্পী, চিত্রনাট্যকার, নির্মাতা, লেখক, আবৃত্তিকার ফারুক আহমেদ। চলুন কথা বলি আজকের অতিথির সঙ্গে। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। সবাইকে শুভেচ্ছা। জি, আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে পড়াশোনা করেছেন। সেখান থেকে অভিনয়ে কিভাবে যুক্ত হলেন? আমি যখন পড়েছি তখন ওটা আজ ছিল ভূগোল, পরে অবশ্য পরিবেশটা যোগ হয়েছে। ছোটবেলা থেকে আমার একটু সাংস্কৃতিক চর্চা করার একটা ইচ্ছা ছিল। ছোটবেলা থেকে কবিতা বা অভিনয় করার স্কুল জীবন থেকেই ছিল। মানিকগঞ্জে থাকতে? না, আমি তো ঢাকাতেই। ও, ঢাকাতেই। আমার মোহাম্মদপুর স্কুল থেকে আমি পড়েছি। তো ওই স্কুল থেকে আমার ম্যাট্রিক। মানিকগঞ্জ আমার গ্রামের বাড়ি। তো তখন থেকেই কেন জানি না, একটা শখ ছিল যে আমি অভিনয় করি এক ধরনের। তো স্কুলে প্রোগ্রামে করতাম, কিন্তু মূল আশা হচ্ছে যখন আমি বিশ্ববিদ্যালয়ে গেলাম তখন নাট্যাচার্য সেলিম আল দীন, হুমায়ুন ফরিদি, এইসব বরেণ্য ব্যক্তিদের সাথে যখন আমি মিশলাম তখন আমি এই থিয়েটারের সাথে যুক্ত হলাম। তখন আমি জাহাঙ্গীরনগর থিয়েটার একজন প্রতিষ্ঠাতা সদস্য, তারপর একটা হলের নাট্য সম্পাদকও ছিলাম। এইভাবে আমি থিয়েটারের সাথে বা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হলাম। পরে আমার একটা আবৃত্তির একটা দলও ছিল জাহাঙ্গীরনগরে, আমার নিজের করা। ওই দলে আমি কাজ করতাম, এই আর কি। আচ্ছা, তো তারপর আপনি ১৯৮৩ সালে আপনি ঢাকা থিয়েটারের সাথে যুক্ত হন। জি। এবং সেই জাহাঙ্গীরনগরে পড়াশোনা করে ঢাকায় এসে কিভাবে রিহার্সাল করতেন তখন? না, আমি 83-তে বের হয়ে পরীক্ষা শেষ মাস্টার্স দেওয়ার পর তো আমি তো ঢাকায়, আমার বাসা তো ঢাকাতে ছিল, মোহাম্মদপুরেই। আমি হলে থাকতাম। তো পরীক্ষা দেওয়ার পরে আমি 83-তে ঢাকা থিয়েটারে যুক্ত হলাম। তো রিহার্সাল হতো পল্টনে, রেগুলার তখন আমি থিয়েটারে। আচ্ছা আচ্ছা। তো থিয়েটারে সেই সময় বিখ্যাত সব অভিনেতাদের আপনি সাহচর্য পেয়েছেন। আমরা সেলিম আল দীনের কথা বলি, নাসির ইউসুফ বাচ্চুর কথা বলি, এবং অভিনেতাদের মধ্যে হুমায়ুন ফরিদি, রাইসুল ইসলাম আসাদ, আফজাল হোসেন, সুবর্ণা মোস্তফা, শিমুল ইউসুফ সহ অনেক শিল্পীদের ভিড়ে তখন কেমন চাপ অনুভব করতেন বা কেমন লাগতো? আমার আসলে বললাম যে ছোটবেলা থেকে এক ধরনের মানে ইচ্ছা ছিল যে অভিনয় করবো। তো আমি তো জাহাঙ্গীরনগরে একটু চর্চা করে আসছি। ওখানে একটা ওয়ার্কশপও করেছিলাম। সৈয়দ জামিল আহমেদ এনএসডি থেকে আসছিলেন, ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে। ফরিদ ভাই ছিলেন তখন নাট্য সম্পাদক। ওনার আয়োজনে একটা ওয়ার্কশপ বলে 1 মাসে। তারপরে ঢাকা থিয়েটার, ওটা আরও আগে, এই 80 সালে ওটা হয়েছিল। তারপরে ওই থিয়েটার করতাম। পরে যুক্ত হওয়ার পর যে কারণে আমার একটু সাহস ছিল, কারণ যেহেতু আমি আগে একদম বকলম ছিলাম না থিয়েটারের ক্ষেত্রে। তো আমার প্রাথমিক তো, হ্যাঁ, এবং আমি এসেই প্রথম আমার অভিনয় হচ্ছে কেরামত মঙ্গল নাটকের কেরামতের চরিত্রে অভিনয় করি। ঢাকা থিয়েটারে দীর্ঘ এত বড় পরিসরে এত বড় বড় অভিনেতাদের ভিতরে আমি সুযোগ পেয়েছিলাম যে মূল চরিত্রে অভিনয় করার। মানে প্রথম নাটকই বাজিমাত, কেরামত মঙ্গলের কেরামত। আচ্ছা আচ্ছা। তো কৌতুক অভিনেতা হিসেবে আপনার ব্যাপক জনপ্রিয়তা থাকলেও আপনি মঞ্চে, এই যে আপনি বলছিলেন যে কেরামত মঙ্গল, কীর্তন ঘোলা, প্রাচ্য, জয়বতী কন্যার মন সহ অসংখ্য নাটকে আপনি নিজেকে বারবার ভেঙেছেন, গড়েছেন। অথচ আবার দেখি যে টেলিভিশন ইমদাদুল হক মিলনের প্রথম যে আপনার নাটকটি বড় রকম মানুষ নাটকে আপনি 12 রকম মানুষ নাটকে আপনি নেতিবাচক চরিত্র দিয়ে আপনি আবার করেছেন। কিন্তু মানে থিয়েটারটা আপনি কন্টিনিউ করতে কেন পারলেন না ওই সময়? না, থিয়েটারটা তো আমি কন্টিনিউ করেছি। আমি তো টেলিভিশনে 12 রকম মানুষ করার পরে আমি থিয়েটার ছাড়ি নাই। আমি এখনো থিয়েটারের সাথে যুক্ত, কিন্তু অভিনয়টা আমি প্রাচ্যের পরে গ্যাপ ছিল। তো রিসেন্টলি আবার আমি
একটা নাটকের ডিরেকশন দেওয়ার কথা আছে, আমি দলের থেকে আমাকে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। তো আমি শুরু করেছিলাম, আপাতত বন্ধ আছে আর কি ওটা। আমি হয়তো একটা ডিরেকশন দেবো। আমি এখনো থিয়েটারের সাথে নিয়মিত, কিন্তু পুরানো নাটক হলে করি। ও হ্যাঁ। কিন্তু নতুন নাটকে প্রাচ্যের পরে আমার আর করা হয়নি। মানে বনপাংশুল বা এরপরে? বনপাংশুল তো আগের নাটক করেছি। আমি নাটক করেছি কীর্তন, মুনতাসির ফ্যান্টাসি, তারপরে কীর্তন খোলা, কেরামত মঙ্গল, হাত হদাই, প্রাচ্য, ভূতটা সেলিম আল দিনের না, তারপরে জয়বতী কন্যার মন, বনপাংশুল, চাকা, এসব নাটকে করেছি, হরগজ। তার মানে আমরা আবার আপনাকে মঞ্চে অভিনয় করতে দেখব? অভিনয় না, আমি ডিরেকশন দেব, নির্দেশনা। মানে অভিনয়টা কি করবেন না? না, যেহেতু নির্দেশনা যদি দেই, সব ঠিক থাকে, তাহলে আমি নির্দেশনা দিলে তার আসলে মঞ্চে অভিনয় করা সম্ভব হয় না। তো আপনার কি মনে হয় যে এই সময়ের একজন অভিনেতা এত কাজ করে এসছেন, আপনি এত ভালো ভালো নাটক করে এসছেন, কিন্তু এখন এসে ঠিক এক ধরনের চরিত্রেই বেশি দেখা যাচ্ছে, মানে এটা নিয়ে আপনার মধ্যে মানে কেমনই হয় যে আপনাকে কি আসলে মিডিয়া ঠিকভাবে ব্যবহার করতে পারছে না? না না, মিডিয়া আমাকে খুব ভালোভাবেই ব্যবহার করছে। কারণ আমি তো বিশ্ববিখ্যাত অভিনেতা চার্লি চ্যাপলিন তো কমেডির মাধ্যমে অনেক কিছু দেখিয়েছেন। আমি কয়েকদিন আগে একটা যে পত্রিকায় দিলাম যে বলে আপনার অভিনয় করার ইচ্ছে কি, আমি বলেছি আমি অভিনয় করতে চাই যে চার্লি চ্যাপলিনের মতো একটা চরিত্র, এরকম একটা চরিত্রে আমি করতে চাই, এবং আই বিলিভ যে আমি পারবো সেটা। আমার তার মানে দীর্ঘ অভিজ্ঞতা আপনার কাছে মনে হয়েছে যে কমেডি করে খুব দর্শকের কাছে যাওয়াটা সহজ হয়? কমেডিটা অনেক কঠিন কাজ, অনেক অভিনয় করে। আমরা কিন্তু সাধারণ আমজনতাও বলি, আমরা হাসানো কঠিন, কাঁদানো সহজ, কিন্তু এটা না বুঝে বলি। কিন্তু আমি অভিনয় করে বুঝলাম যে আসলেই মানে হাসির নাটক করা খুব কঠিন, খুব বেশি হাসির নাটক অনেকেই পারবে না। আমি বলতে পারি যে বাংলাদেশে অনেক বড় অভিনেতা হাসির নাটক করতে পারবে না, কিন্তু আমি কিন্তু অনেক সিরিয়াস ক্যারেক্টার করতে পারবো। কারণ হাসির নাটকে হয় কি, টাইমিং এর একটা ব্যাপার থাকে, তারপরে মানে এক ধরনের মগজের ভিতরে এক ধরনের কিছু ধারণা থাকে যে আপনি তাৎক্ষণিকভাবে ইম্প্রোভাইজেশনের মতো করা যায়, পাঞ্চ করার। হ্যাঁ, এটার জন্য আলাদা একটা চর্চা লাগে। আর সিরিয়াস নাটক, আমি তো মানুষ হিসেবে সিরিয়াস, তা আমাকে দিলে আমি সিরিয়াস কাজ করতে আমার সমস্যা নেই। কিন্তু আমি ফারুক আহমেদ হয়ে যদি ধরেন বদরুল বা যে কোনো একটা চরিত্র করতে চাই, ওই করি, তখন তো আমাকে চেঞ্জ করতে হচ্ছে, ওটা কঠিন, ট্রান্সফরমেশনের দরকার হয়। আর ধরেন সিরিয়াস নাটক, যে লোকটা সিরিয়াস, দেখতে শুনতে খুব ভালো, সে যেভাবে কথা বলে ওইভাবেই বললে হয়ে যাবে। আমি প্রেমের গল্প একটা নাটক করবো নায়িকার সাথে, একটু আমি হয়তো ব্যক্তিগতভাবে আমি খুব সিরিয়াস, খুব শুদ্ধ ভাষায় বাংলা বলতে পারি, তাহলে আমার তো কষ্ট নাই আর। কিন্তু আমাকে নিজেকে ভেঙে একটা চোরের ক্যারেক্টার করতে হবে, একটা ফিলোসফারের ক্যারেক্টার করতে হবে, একটা শিক্ষকের ক্যারেক্টার করতে হবে। আমি যে সব কমেডি করেছি কেন, অনেক সিরিয়াস ক্যারেক্টার টেলিভিশনে আমার আছে, কিন্তু হুমায়ুন আহমেদের এত বড় পরিসরে আমি কাজ করেছি, এত নাটক করেছি, যে কারণে মনে হয় যে আমি শুধু ওইটাই করি। আমার কাছে বরং সিরিয়াস ক্যারেক্টার আমার কাছে সহজ লাগে, আমার ব্যক্তিগতভাবেও। কিন্তু হাসি নাটক করার সময় আমার খুবই কষ্ট হয়। হ্যাঁ, যেহেতু হুমায়ুন আহমেদের প্রসঙ্গ আসলোই, তো হুমায়ুন আহমেদের অনেক নাটক চলচ্চিত্রে আপনি ছিলেন একেবারে অপরিহার্য এবং অনবদ্য, আমি যদি বলি। তো তার সাথে কিভাবে, কোথায় পরিচয় হয়েছিল আপনার? এটা অনেক বড় ইতিহাস, আমি ছোট করে বলি। সেটা আমার তার সাথে পরিচয় 1970 স্বাধীনতার পরেই। আমি তখন ক্লাস 6 পড়ে, যুদ্ধের সময় তো আমাদের অটো 1 বছর, 8-এ। তখন হুমায়ুন আহমেদের ছোট ভাই যে আহসান হাবিব, সে আমার সাথে স্কুলে ভর্তি হলো। আমি আগে থেকে স্কুলে পড়তাম, মোহাম্মদপুর গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে। ও এসে ভর্তি হলো তখন। তো ও থাকতো তখন বাবর রোডে, আমি জানতাম না। তখন হুমায়ুন ভাইয়ের উপন্যাস বের হলো নন্দিত নরকে, ব্যাপক সারা পড়ে গেলো। আমি পড়লাম, আমি তখন থেকে একটু বই পড়তাম। দিতে পারো 100 ফানুস এনে, আজন্ম সলজ্জ সাদ, একদিন আকাশে কিছু ফানুস উড়াই। এটা আমার খুব ভালো লাগলো, আরে এই লোকটা উপন্যাস। তা আমি হঠাৎ করে জানলাম যে আহসান হাবিব ছোট ভাই, হ্যাঁ, উন্মাদ সম্পাদক, ও হুমায়ুন ভাইয়ের ছোট ভাই।
তা আমি বললাম যে তুমি আমাকে বলো না এতদিন, ও তো খুব চুপচাপ থাকে, তো এটা বলার কি আছে, আমার বড় ভাই লিখছে এটা, এটাকে আমি সব জায়গায় বলে আমাকে দেখা করবো হুমায়ুন ভাইয়ের সাথে। ওরা বাবা রোড, আমি হুমায়ুন রোডে মোহাম্মদুল গভর্নমেন্ট স্কুলে হোস্টেলে আমরা থাকতাম, আসলে আমাদের কোয়ার্টার ছিল, আব্বা হোস্টেল সুপারিনটেন্ডেন্ট ছিলেন আর ইংলিশ পড়াতেন 9-10-এর, আমার বাবা টিচার, তো হোস্টেলে আমরা থাকতাম আর কি। তার আগে ধানমন্ডিতেও আমরা হোস্টেলেই ছিলাম, আমাদের শুরু ধানমন্ডি 1965 থেকে, পরে বদলে এখানে আসলে, এখানে আমরা 18 বছর ছিলাম। তো ওরকে বললাম, ও নিয়ে গেল আমাকে, উনি ড্রয়িং রুমে বসা ছিলেন সকালবেলা, শীতের দিন মনে আছে, এটা 72 শেষ মানে দিকে আর কি, বা শেষের দিকে, শীত ভাব, উনি বই পড়ছিলেন। তারপরে আমি হাসান হাবিবের সাথে ঢুকলাম, তাকে বললো কি তুমি কি হাসান হাবিব বন্ধু? আমি আসসালামু আলাইকুম, নাম কি তোমার? বললাম ফারুক আহমেদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও উপরে যাও, উপরে যাও তোমার। তো হুমায়ুন আহমেদ শাহিনের হাসান হাবিব একটা চিলে কোঠা ছিল, ওইখানে ও আবার ছবি আঁকতো তখন থেকেই। তো ওই রুমে যা গল্প করলাম, তারপরে চলে আসলাম। তারপরে পরিচয় হলো 90-এর দশকে, আমাকে টেলিভিশন থেকে কল দেওয়া হলো যে একটা নাটক হবে, তোমাকে করতে। আমি তখন যাই না হুমায়ুন ভাই নাটক, বাংলাদেশ টেলিভিশন থেকে, বাংলাদেশ তখন তো বাংলাদেশ টেলিভিশনে। তো গেলাম, যাওয়ার পরে হুমায়ুন ভাই সালাম দিলাম, বসলেন। তার উনি বললেন যে তুমি একটু পড়ো তো দেখি রিডিং। তখন তো আমি ঢাকা থিয়েটারে চলে আসছি 83-তেই, এটা 90-র দশকে, 91-92 এই টাইমে, তো প্রায় 9-10 বছর আমার থিয়েটার করা শেষ। তো স্বাভাবিক আমাকে দেওয়ার পরে তো আমি সুন্দর, কারণ আমার রিডিংটা সবসময় একটু ভালোই পড়তাম, আমি খুব আবৃত্তি করতাম, আমি পত্রিকাও সবসময় পড়তাম, এখনো জোরে জোরে পত্রিকা পড়ি। তো আমার উচ্চারণগুলি আমার সঠিক করার চেষ্টা করি, যদিও অনেকে দুর্ভাগ্যজনক ভাবে যায়, অনেকে মনে করে যে শুদ্ধ বাংলায় কথাই বলতে পারি না, এরকমও ধারণা অনেকের আছে, যেহেতু গ্রামের চরিত্র অনেক করেছি। যাই হোক, পরে মনে দিল, তো আমি 4-5 লাইন ও একটা ক্যারেক্টার পড়লাম, বলে ঠিক আছে, গুড, চলবে, আর লাগবে না। তো রিয়াজউদ্দিন বাদশা ভাই ছিল প্রডিউসার। পরে আমি এটা করার পরে বলে যে আবার কালকে রিহার্সেলে আসলাম, রিহার্সেল দিলাম, করলাম অচিন বৃক্ষ নাটক, তারপরে করলাম মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হয়ে রে, তারপরে আজ রবিবার, এইভাবে আসলাম। পরে নুহাশপল্লীতে তো অনেক কাজ, প্রচুর কাজ, অনেক বলতে আমি, আমার খুব গর্ব যে আমি সংখ্যায় সবচেয়ে বেশি নাটক করেছি হুমায়ুন আহমেদের। তো হুমায়ুন আহমেদ আপনার অভিনয় এতটাই মুগ্ধ ছিলেন যে তার রচিত লিলুয়া বাতাস বইটি আপনার নামে উৎসর্গ করেন, লিলুয়া বাতাস। জি। এবং সে সময় আপনার মানে অনুভূতি কেমন হয়েছিল একজন অভিনেতা হিসেবে? এটা তো ফেব্রুয়ারি মাসে উনি বইটা লিখেছেন, তার আগে আমি তার নাটক নুহাশপল্লীতে নাটক করেছি, কিন্তু এটা আমাকে কখনোই জানায় নাই যে উৎসর্গটা আমাকে করছেন। বই লিখছেন আমি জানি, এবং ওই বইটা প্রথম বই, যেটার সাথে একটা অ্যালবাম ছিল, পুরা বইটা আবার পাঠ করা হয়েছিল, ওই বইয়ের সাথে একটা অ্যালবাম দেওয়া হয়তো, কেউ যদি না পড়তে চাই তো ওইটা অ্যালবামও শুনতে পারে, এটা প্রথম বাংলাদেশে। যাই হোক, পরে আমি জানি না, হঠাৎ বইমেলার 4-5 দিন পর তো স্বাধীন খসরু আমাকে ফোন দিয়ে বলে যে আপনি কি খাওয়াবেন? আমি বলছি কিসের জন্য? বলে যে খাওয়াবেন, ও তো জানে যে আমি জানি। তারপর আমি বললাম যে না, আমি কি হয়েছে? বলে যে আরে আপনাকে যে বই উৎসর্গ করছে, আপনি আমাকে খাওয়াবেন না? আমাকে বই উৎসর্গ করলো কোথেকে? হে বলে এবারের বই তো লিলুয়া বাতাস আপনাকে উৎসর্গ করেছে স্যার। আমি তাও বিশ্বাস করি না, দুষ্টামি করে, ওটা তো বন্ধু, ছোট ভাই। পরে আমি খবর নিলাম মেলায় যে আসলে কিনা, অন্য প্রকাশে। বলে হ্যাঁ, আপনার বই তো আছে, আপনি আসেন না কেন? যাই হোক, পরে আমি অন্য প্রকাশ থেকে একটা বই নিলাম। স্বাধীন বলে যে তাহলে আপনি আমাকে খাওয়ান, আর স্যারের সাথে একটু দেখা করেন, ফুল টুল নিয়ে যান, খাবার টাবার নিয়ে যান। তো আমি ওর কথা মতো হুমায়ুন ভাইয়ের বাসায় গেলাম। তো যাওয়ার পরে উনি দরজা, তো হুমায়ুন ভাই সাধারণত ড্রয়িং রুমে থাকেন দক্ষিণ হাওয়ায়। তো যাওয়ার পরে উনি বললেন যে এই কী ব্যাপার, তুমি কি ফারুক এখন হঠাৎ আসছো ফুল টুল নিয়ে, কি? তা আমি বললাম যে আপনি তো আমাকে একটা বই উৎসর্গ করেছেন, এটা তো আমার কাছে জীবনের শ্রেষ্ঠ পাওয়া। জি। আপনার মতো একজন লেখক আমাকে একটা বই উৎসর্গ করেছেন। তো তাই নাকি, তোমাকে আমি বই উৎসর্গ করেছেন? খেয়াল নাই তো কোনটা কি? আমার যে আপনি আর আমাকে করেন না, লজ্জা দেন না, লিলুয়া বাতাস। আসো। তা বসলাম। তো জীবনে তো কিছু আনলা না, আজকে একটা বই একটা উপহার দিলাম, ফুল মিষ্টি টিষ্টি নিয়ে চলে আসছো, কি ব্যাপার? হ্যাঁ, মানুষকে দিলেই হুমায়ুন ভাই আপনাকে, আমি কিন্তু টুকটাক ওই ঈদে একটু পাঞ্জাবি দিয়ে করি সেই করি, মানে দুষ্টামি করছেন। তারপরে চাটা খেলো, খেয়ে পরে অনেক গল্প করে, এই হলো ওই বইয়ের গল্প। মানে প্রচন্ড রসবোধ ছিল আর কি ওনার, খুব। জি। তো
তো তিনি ওই সময় কি লিখেছিলেন আপনার মানে মানে মনে আছে উৎসর্গ করে? ওইটা আসলে আমার আপনার কাছে লেখা আছে? না, আমার কাছে লেখা নাই। আচ্ছা, ওইটা আমার মানে মূল বিষয়টা ছিল যে আমার সাথে কেউ বেশি দিন থাকে না, মানে আমার কেউ বন্ধু বা আমার সাথে কেউ বেশি দিন থাকে না, কিন্তু একজন আমার সাথে দীর্ঘ জীবন যাবৎ ঝুলেই আছে, সে ফারুক আহমেদ। তার এই কামনা করি, এইভাবে লিখেছেন। আমরা পড়েছি, মানে বইটা পড়েছি, কিন্তু এখন তো মনে নেই। হ্যাঁ, তো পরবর্তীতে আবার আপনি একটা আবৃত্তির অ্যালবাম করেছিলেন অবাক জোছনা নামে, এবং সেটাও হুমায়ুন আহমেদের কোনো একটি কবিতা বা গানকে একটা আবৃত্তি ছিল, কবিতা ছিল, এবং সেই আবৃত্তির অ্যালবামটি আপনি আবার হুমায়ুন আহমেদকে উৎসর্গ করে আমি দিয়েছিলাম। এটা কি দায়বদ্ধতা থেকে বা ঋণ? না, ওনার ঋণ তো আমি পরিশোধ করতে পারবো না, কিন্তু আমার ইচ্ছা থেকে যে ওইটা করেছি। পরে আমি স্মৃতিতে হুমায়ুন আহমেদ লিখেছি, ওনার স্মৃতি, এটা আর একটু পরে পরিণত হওয়ার, আর একটু পরিণত মনে হয়েছে একটু লেখা যায়, লিখেছি। এটা ঋণ, ওনার ঋণ তো আমি এই বই লিখে বা আবৃত্তি অ্যালবাম করে করতে পারি। ওইটার নামটা দিয়েছিলাম অবাক জোছনা, ওই যে ওনার গানের লাইন, অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়াইয়া ডাকে আমার ভাঙা ঘরে, ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে। এটা কোন ছবির গান ছিল বোধহয়, নাকি নাটকের? না না না, এটা সিনেমার গান ছিল। তো আপনি এনটিভির সাথে আপনার একটা দীর্ঘ পথ চলা, আমরা জানি যে এনটিভির শুরু থেকে যে তার অসম্ভব জনপ্রিয় একটি নাটক ছিল উড়ে যায় বকপক্ষী। হ্যাঁ, ওইটা বোধহয় এনটিভিতে ছিল, এবং এনটিভিতে বহুবার এটা মানে প্রচার হয়েছে, এবং তারপরে আপনার অভিনীত মানিব্যাগ, বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য ট্র্যাপ শো, অসংখ্য জনপ্রিয় নাটক আপনি এনটিভির সঙ্গে করেছেন। তো আমরা বলছিলাম যে এনটিভির সাথে আপনার যে দীর্ঘ একটা পথ চলা এবং অসংখ্য জনপ্রিয় নাটক আপনি আপনার কাছে মানে এনটিভিতে প্রচার হয়েছে, তো এখন এই ধরনের কাজগুলো কেন হচ্ছে না, কি মনে হয় আপনার? শুনুন, একটা জিনিস হচ্ছে কি, যে আসলে এখন কিন্তু ভালো অভিনেতা আছে, জি, অনেক ভালো অভিনেতা আছেন, ভালো ডিরেক্টর আছেন, হ্যাঁ, কিছু রাইটার আছেন, কিন্তু মানে অনেক নাই। মানে এখন আমাদের মানে স্ক্রিপ্টের খুব সমস্যা, ভালো স্ক্রিপ্টের সমস্যা। আমি মানে একতরফাভাবে সবার কথা বলছি না, কেউ আবার আমার উপর ক্ষুব্ধ হতে পারে, এই আমি কি ভালো লিখি না বেটা, তুই এত কথা বলিস। এখন তো নাটকের সংখ্যা বেড়েছে, আসলে নাটকের প্রচুর সংখ্যা বেড়েছে, এর ভিতরে ভালো গল্প হচ্ছে, প্রচুর গল্প হচ্ছে, নাটক হচ্ছে। কিন্তু আমি যেই ধরনের নাটক করি, মানে হুমায়ুন আহমেদ বেসড, যে হাসির নাটক, আমি হাসির নাটক বলে কোনো নাটক আমিও বিশ্বাস করি না আসলে, যে নাটক, দুঃখের নাটক, প্রেমের নাটক, মরার নাটক, বাঁচার নাটক, এরকম কিছু না। নাটক মানে নাটকই, এইটাকে আপনি যেভাবেই দেখেন। এবং হুমায়ুন বাড়ির স্কুলিংয়ে ছিল এরকম, যে আমি উনি একটা স্ক্রিপ্ট লিখতেন, কেমন হয়েছে, ও খুব সুন্দর হয়েছে, খুব হাসির হবে, তোমাদের এটা মাথা থেকে কমেডি হবে না, রোমান্টিক হবে না, সিরিয়াস হবে, এটা তোমাদের মাথা থেকে যখন অভিনয় করে সরায় ফেলো, তোমরা একটা ক্যারেক্টার তোমরা সেটা নির্মাণ করবা তোমাদের মতো করে। যদি ওখানে আমার ডায়লগে থাকে সুন্দর কিছু, তাহলে মানুষ মজা পাবে, হাসবে, চরিত্রগুলো বিশ্বাসযোগ্য হবে। তোমার এটা দরকার নাই, একজন অ্যাক্টরের এইটা চিন্তা করতে হবে না, তোমাকে হাসার জন্য আমি এখানে আনিনি, তোমাকে হাসাইতে হবে এরকম না, কমেডিয়ান হিসেবে না। আর আমিও মানুষকে হাসানোর জন্য আমার লেখার কোনো দরকার না, আমি লেখক, আমি লিখবো, সেটা হাসবে মানুষ, মজা পাবে। এটা মাথায় ছিল না আমাদের অভিনয় করার জন্য। আর কারণ স্ক্রিপ্টে এরকম কিছু বিষয় ছিল যে আমরা হাসতাম না, কিন্তু অটোমেটিক এমন একটা সিচুয়েশন তৈরি হতো যেটা হাসি পেত। কিন্তু উনি কিন্তু এটা জোর করে করতেন না, এবং ওনার কোনো নাটকে, কোনো উপন্যাসে আপনি দেখাইতে পারবেন না যে কোনো আঞ্চলিক, কোনো এলাকার কোনো আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে না। একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু এত বড় জনপ্রিয়তা হয়। শুদ্ধ, যদি শহরের কোনো নাটক হইতো, এটা শুদ্ধ বাংলা, অথবা উনি যেটা আমজনতা যেটা জানে, এই যে আমরা যেভাবে কথা বলি সেটাতে, চলিত ভাষায়। হ্যাঁ, কিন্তু উনি ধরেন এখন চিটাগাংয়ের ল্যাঙ্গুয়েজে ওনার ইচ্ছে, আমি ধর চিটাগাংয়ের ডায়লগে একটা ক্যারেক্টার, এটা সবাই বুঝবে না, দিনাজপুরের লোক এটা বুঝবে না, বুঝবে না। তা আমি চাই যে আমার নাটক 12 কোটি 14 কোটি সহজবোধ্য হোক, হ্যাঁ, সবাই যাতে বুঝতে পারে। তাহলে স্ক্রিপ্টটা খুব জরুরি। এখন যেটা যে স্ক্রিপ্টের খুব সমস্যা, আমরা যে ধরনের অভিনয় করি সেটা এখন আসলে একটু কম সংখ্যা, এবং নাটকের আধিক্যের কারণে কি আসলে সেটা তো অবশ্যই মানে মান নিম্নগামী হয়েছে মনে হয়। আর একটা জিনিস হচ্ছে যে আমরা পড়াশোনা করি না এখন, আমরা অভিনেতারাও অভিনয় শিখে আসি না,
আমি 40 বছর যাবৎ থিয়েটারের সাথে যুক্ত, জি অভিনয় করেছি প্রায় এক নাগারে 30 বছর, তারপরে হয়তো বা গ্যাপ, অভিনয় গ্যাপ। আপনি বলছিলেন যে একেবারে ছোট থেকে আপনি আবৃত্তি শিখছেন বা অভিনয়ের প্রতি আপনার ঝোঁক আছে এবং অভিনয় থিয়েটার করেছেন। তো তারপরেও এখনো আমার মনে হয় যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, আমি এখনো আমার শিখাচ্ছি এবং আমার এখনো নিজের নাটক অনেক সময় বন্ধ করে দিই, এটা কি অভিনয় করলাম, কিন্তু এখন তো সেইটা নাই, সেই জায়গাটাও নাই, যে কারণে অনেকে আসলো, বাংলায় কথা বলতে হয়, বলতে পারে, সবাই ডায়লগটা মুখস্থ করে বলতে পারে, আর সবাই মনে করে যা হয়ে গেল, কিন্তু অভিনয় যে কত কিছু আছে এটা আসলে আমিও বুঝি না। আমরা যদি এর বাইরে যে আপনার পরিবারের প্রসঙ্গে আসি, আপনার সহধর্মিণী নাসরিন নাহার আর আপনি একসাথে থিয়েটার করতেন, আপনাদের পরিচয়টা কি সেখানেই? পরিচয় সেখানে, পরিচয় এবং পরিণয় যদি বলি। হ্যাঁ, এবং আপনারা দীর্ঘদিন ধরে একসাথেই থিয়েটার করেছেন, এখনো করছেন? উনি অভিনয় করে এখনো, ধাবু মানে করেন, টেলিভিশনে তো উনি কাজ করেছেন অনেক। টেলিভিশনে না, টেলিভিশনে একটা দুইটা নাটক ওই আজ রবিবারে করেছিল আমার সাথে, এরপরে আর তার মানে টেলিভিশনে করার শখ খুব একটা ছিল না। জি, আর একটু পারিবারিক কারণ, সেখানে আমারও দোষ একটু আছে, কারণ আমি এত ইনভলভ হয়ে গেলাম থিয়েটার এবং টেলিভিশন মিলে। আমার সন্তান হলো একটা মেয়ে, হ্যাঁ, ফাইরুজ নাওয়ারুশি, ও আর্কিটেকচারে পাশ করেছে নর্থ সাউথ থেকে, এখন চাকরি করে। তো মেয়েটা যখন ছোট ছিল তখন তো আমি টেলিভিশনেও শুরু করলাম। তো ও আর যেহেতু ঘর সংসার সামলাতে গিয়ে, আমার মেয়েকে মানুষ করতে গিয়ে সে স্যাক্রিফাইসটা আমাকে করেছে। আচ্ছা আচ্ছা। তো আমরা দেখছি যে স্মৃতিতে হুমায়ুন আহমেদ, ভাঙা চশমা, হাওমাও খাও, আমার না বলা কথা, এই বইগুলো আপনার প্রকাশিত হয়েছে। এগুলো হঠাৎ মানে বই বা এই যে আমি জানি যে নাটক এবং আত্মজীবনীমূলক মানে লেখাই কি সবগুলো? হ্যাঁ, আত্মজীবনীমূলক, সমাজ সচেতনতামূলক লেখা এখানে আমার বেশি। আচ্ছা আছে, তো আছে এখানে, যুদ্ধের কাহিনীও আছে। আমি যেহেতু 71 সাল দেখেছি, সেখানে মুক্তিযুদ্ধে যে আমার যে কষ্ট পরিবার নিয়ে গ্রামে গিয়েছিলাম, তখন নদী ভাঙলো আমাদের বাড়ি ভেতরে, ও এটা খুবই নির্মম কিছু কাহিনী, যেটা অবিশ্বাস্য মনে হবে। তো এত ব্যস্ততার মধ্যে লেখালেখির সময়টা কি মানে করতে পারেন? ধরেন হয় কি, এটা ইচ্ছার উপরে ডিপেন্ড করে। ধরেন রবীন্দ্রনাথ এত কিছু লিখলো কিভাবে একজন, অথবা নজরুল ইসলাম, অথবা পরবর্তীতে যদি হুমায়ুন আহমেদের এত কেমনে লিখলে উনি। আমি মান নিয়ে কারোর সাথে কারো তুলনা করছি না, আমি লেখার যদি মানে ভলিউম যদি বলেন, হুমায়ুন ভাই গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, নাটক লিখেছেন, সিনেমা লিখেছেন, উনি ওষুধি গাছের একটা বাগান করেছেন, নুহাসপল্লী করেছেন, যে বাগান করতে আমার সারা জীবন যাইতো। তারপরে উনি ডিরেকশন দিয়েছেন নাটকের, টেলিভিশন নাটক, উনি ফিল্মের ডিরেকশন দিয়েছেন, উনি বিখ্যাত জাদুকর, উনি কিন্তু বিখ্যাত জাদুকর, মানে কি ওনার বাংলাদেশ পার্টে একটা জাদুর বই আছে, ওইটা সেকেন্ড নাম হচ্ছে হুমায়ুন আহমেদের, জুয়েলাইসের পর। আচ্ছা, এটা কি কেউ জানে? না না না। তো এইরকম, এই লোকটা কিভাবে করলেন এই 60 মনে হয়, 60 নেশা আর কি। হ্যাঁ, না আমি বললাম বয়স বোধ হয় হুমায়ুন ভাই মৃত্যুর সময় 60-এর কাছাকাছি ছিল। সৃষ্টির নেশা, এবং আমি দেখেছি উনি 2-3 ঘন্টা উনি ঘুমাতেন। তো আসলে রবীন্দ্রনাথের ক্ষেত্রে দেখেন বা নজরুলের ক্ষেত্রে দেখেন, মানে এত কিছু করা কি সম্ভব? আমি তো এখানে কিছুই না, একটা পিপিলিকা। না, তা নিশ্চয়ই না। তো আপনি এরপরে নাটক পরিচালনাও করেছেন, আপনি বেশ কয়েকটি, বদরাগী বদরুল, কিভাবে মৌ খাও নামে 2টি খণ্ডনাটক পরিচালনা করেছেন আপনি। আমি নাটক পরিচালনা করেছি একবার, ডিগবাজিটা আমি একদম ওইটা একটু দেশের বাইরে করেছিলাম, কিছু দেশেও, ওইটা আমার ডিরেকশনের। আর অনেকগুলি নাটক আমি পরিচালনা করেছি, কিন্তু আমি নাম দেই নাই, কারণ একটা নাটকের নাম দিয়েছিলাম, ওটা হলো পানি পড়া, ওটা আমার ডিরেকশনের নাম গেছে। আর ডিগবাজি আর মনে হয় তেমন কোনো নাম। তো নির্মাণে কি আপনি নিয়মিত হবেন সামনে টেলিভিশনে? না, ওরকম নিয়মিত আমার করব আমি। এই একটা নাটক আছে দুধের মাছি, এটা আমার লেখা, এটা হয়তো আমি করব না পরিচালনা, আমার লেখা। আর একটা আছে হাওমাও খাও, যেটা আছে ওটা আমি করার চেষ্টা করছি। এটা খুবই একটা মানে আমার কাছে আমার শ্রেষ্ঠ নাটক আর কি, সমাজের জন্যও হাসির, কিন্তু এটার ভিতরে খুব বড় মেসেজ আছে। আচ্ছা, তো একজন সিনিয়র শিল্পী হিসেবে এই সময়ের তরুণ শিল্পীদের সাথে কাজ করতে আপনার কেমন লাগে? মানে যদি বলি, আমি সবসময় মানে অ্যাডজাস্ট করে নিতে পারি।
আমার কাছে খারাপ লাগে না, মানে আমি খাপ খেয়ে নিতে পারি, অ্যাডাপ্টেশন। জি, একটা দীর্ঘ সময় ধরে আপনি কাজ করছেন। আমি ধরেন আমি যখন থিয়েটারে অভিনয় করি, থিয়েটারের অভিনয় একটু লাউড, আমি কিন্তু আবার টেলিভিশনে যখন আসলাম তখন একটু অন্যরকম। এটা আমি কিন্তু দেখে দেখে শিখেছি যে মঞ্চে এরকম, তাহলে থিয়েটারে টেলিভিশনে কি করতে, অবজারভেশনটা একটা জরুরি। জি জি জি, সরি, না না, চাটা খেয়ে নিলাম, হ্যাঁ গলা ভিজে। তো অবজারভেশনটা একটা জরুরি। আমি অবজার্ভ করে দেখেছি টেলিভিশনের অ্যাক্টিংটা একটু অন্যরকম। আমি এইভাবেই খাপ খাওয়া চলি, এবং এখন যারা অভিনয় শিল্পী আছে নতুন নতুন, তাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। জি জি, আমরা জানি সেটা। আর কিছু বলতে মানে জি, মানে আমাদের কোনো অসঙ্গতিগুলো কি আপনার চোখে পড়ে? কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই পড়ে, কারণ অনেক অভিনেতা আছেন, আগেই বলছি যে আমাদের সময় বা তার পরবর্তীতে যারা আসছে, তারা প্রায় 90%ই হচ্ছে থিয়েটার করে, একটা প্রশিক্ষণ নিয়ে বা জীবন কিভাবে মানে জীবনের কর্মকাণ্ড আমি কিভাবে করব, মানুষের সাথে কি বিহেভ করব, এটার জন্য একটা শিক্ষার দরকার থাকে। হ্যাঁ, এখন ধরেন ভালো বিশ্ববিদ্যালয় থেকে মানে ভালো মতো পড়াশোনা করা এরকম ছেলেরা অনেক সময় এখন আর আসতে চায় না, এখন খুব সহজভাবে আসতে চায়। আমরা যেমন থিয়েটার করতাম যখন, তখন আমরা চিন্তা করতাম না যে আমি টেলিভিশনে অভিনয় করব, নাম করবো, এরকম না। আমার থিয়েটার করতে ভালো লাগে, অভিনয় করতে ভালো লাগে, আমি অভিনয় গেছি, হ্যাঁ। আর তখন আমি এটা খুব জোর গলায় বলবো না, কারণ তখন যদি এইরকম পরিবেশ থাকতো বা এরকম করার জায়গা থাকতো, হয়তো আমিও চলে আসতে পারতাম। এখন আমি হয়তো বলি, তখন ছিল না, তখন এক বিটিভি, আমি এনলিস্টেড হলাম, দেখা গেলো যে বছরে একটা নাটক, 700 টাকা 500 টাকা পেলাম, তাহলে এটা তো আমার জীবন চলবে না। এখন তো এটা তো জীবিকাও নির্বাহ করা সম্ভব এখন। তো যে কারণে ছেলে মেয়েরা এইদিকে ধাবিত হয়। আর থিয়েটার আমার 40 বছর ধরেন, আজকে যারা আমার সময়কার আছে তাদের 30, 40, 50 বছর। মামুন ভাই কত বছর যাবত থিয়েটার, তাহলে তো এটা করতে করতে তো আসলে শিখতে হয় যে শিল্পকর্ম কোনো ট্যাবলেট নাই, যেটা আমি খাবো আজকে খাইলাম, সকালবেলা ভালো একজন গায়ক হয়ে গেলাম বা অভিনেতা হয়ে গেলাম। এটা লেগে থাকার মানে সাধনার বিষয়। আপনি যে একটা খেলোয়াড়কে চিন্তা করেন, জীবনে কত কিছু বাদ দিয়ে তার করতে হয়েছে। আমরা তো চোখের পলকে মনে করি আরে এক ভালো খেললে খুব ভালো, পরের দিন একটু খারাপ খেলে গেল, কিন্তু তার জীবনের যে কত কিছু বাদ দিয়ে যে তাকে এখানে ডেডিকেশন দিতে হয়েছে, এটা খুব শ্রদ্ধা করি আমি আর কি এই তাদেরকে। জি, অত্যন্ত ধন্যবাদ। আপনি এত কষ্ট করে আজকে ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন ফারুক আহমেদ। আমরা এনটিভির পক্ষ থেকে আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি আপনাকে। আপনাকেও সম্মান জানাচ্ছি। এনটিভির সকল কলাকুশলী কর্মকর্তা কর্মচারী বৃন্দকে আমি আমার ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি, এবং আসলে এনটিভির প্রতি আমি কৃতজ্ঞ, কারণ আমি প্রচুর নাটক আমার এই এনটিভিতে গিয়েছে। আপনাকে ধন্যবাদ আবার। জি জি, ভালো থাকবেন। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। শুভরাত্রি।